সাঁওতালি ভাষার স্বীকৃতি নিয়ে কমিউনিস্ট পার্টির ভণ্ডামি। সাঁওতালি ভাষা ও সাঁওতালি লিপি অলচিকি সাঁওতাল সমাজের গর্ব। পণ্ডিত রঘুনাথ মুর্মু 1925 সালে অলচিকি লিপির আবিষ্কার করেন। তিনি অলচিকি লিপিকে সাঁওতাল সমাজের মধ্যে প্রসারের জন্য আপ্রাণ লড়েছিলেন এবং এই উদ্দেশ্য বাংলা, বিহার, উড়িষ্যা এসেছিলেন এবং পরবর্তী সময়ে তার অসমাপ্ত কাজকে সাঁওতালি ভাষা সংবিধানে অষ্টম তফসিলিতে সংযোজন করার জন্য অখিল ভারতীয় ঝাড়খণ্ড পার্টির অধ্যক্ষ 30শে জুন 1980 দশকে সালখান মুর্মু মহাশয় দিল্লি চলো গণ আন্দোলন ডাকের মাধ্যমে তার রাজনৈতিক জীবনে ইতিহাস রচনা করেন। তৎকালীন কেন্দ্রে বিজেপি সরকার আন্দোলনের আবেদনকে বারবার উপেক্ষিত করে নজরআন্দাজ করে। অবশেষে 22 ডিসেম্বর 2003 সালে সাঁওতালি ভাষা আন্দোলনের জয় আসে তৎকালীন বিরোধী দলনেত্রী কংগ্রেসের শ্রীমতী সোনিয়া গান্ধীর সমর্থনের হাত ধরে এবং এর জন্য সমগ্র সাঁওতাল সমাজ তাকে ধন্যবাদ জানায়। এখন প্রতিবছর 22 ডিসেম্বর পার্সি জিতকার মাহা সাঁওতালি ভাষার বিজয় দিবস হিসেবে পালিত হয়, যা পুরো কৃতিত্ব সালখান মুর্মু মহাশয়ের অক্লান্ত পরিশ্রম ও তৎকালীন কেন্দ্রীয় বিরোধী দল নেত্রী শ্রীমতী সোনিয়া গান্ধীকে দেওয়া হয়। সালখান মুর্মুর নেতৃত্বে সাঁওতালি ভাষা মোর্চার ছত্রছায়ায় প্রায় 300 সংগঠনের সম্মিলিত প্রয়াস, একথা সবার জানা। কিন্তু এই ক্ষেত্রেও কিছু রাজনৈতিক দলসমূহ রাজনীতি করতে পিছুপা হচ্ছে না। সেই অজানা কথা সবারই জানা দরকার। তার কিছু তথ্য সংক্ষিপ্ত আকারে নিচে দেওয়া হলো। পণ্ডিত রঘুনাথ মুর্মু 1936 সালে অলচিকি প্রসারের জন্য OLSIMIT, বর্তমানে ASECIA, গঠন করেন। সাঁওতালি ভাষায় অল মানে লেখা। 1952 সালে অল সমিতি এর নাম পাল্টে আদিবাসী লাকচার সেমলেদ রাখেন। এরপর 1966-67 সালে সমিতির রেজিস্ট্রেশন করার জন্য নাম পাল্টে ASECIA রাখেন এবং সাঁওতালি অধ্যুষিত রাজ্যগুলিতেও বিহার, বেঙ্গল, উড়িষ্যাতে রেজিস্ট্রেশন করেন। 1980 এর দশকে আসামে ASECIA এর রেজিস্ট্রেশন করেন। এই কাজগুলি পণ্ডিত রঘুনাথ মুর্মু একাই নিজের দায়িত্বে করেছিলেন। এরপর 1980 এর দশকে 1977-1980 বর্তমান জঙ্গলমহল ভীষণভাবে প্রভাবিত হয় ঝাড়খণ্ড মুভমেন্ট ফর ইনক্লুশন অফ 3 ডিস্ট্রিক্টস অফ WB2 প্রপোজড ঝাড়খণ্ড স্টেট এর নিয়ে। গ্রেটার ঝাড়খণ্ড মুভমেন্ট হল বাঁকুড়া, মেদিনীপুর, পুরুলিয়াকে প্রস্তাবিত ঝাড়খণ্ডের সঙ্গে একত্রিতকরণ করা, যার নেতৃত্বে ছিলেন দিসম গুরু শিবু সরেন। ওনার উদ্দেশ্যেই ছিল সাঁওতাল অধ্যুষিত জেলাগুলিকে প্রস্তাবিত ঝাড়খণ্ড রাজ্যের অন্তর্ভুক্তিকরণ। এই সময় তৎকালীন দুমকার সাংসদ, বর্তমান ঝাড়খণ্ড, শিবু সরেন এতটাই প্রভাবশালী ছিলেন যে কোনো জনসভায় প্রচুর লোক একত্রিত করার ক্ষমতা রাখতেন। তিনি মিছিলে ডাক দিলে আদিবাসী অধ্যুষিত প্রতিটি রাজ্যে থেকে কাতারে কাতারে মানুষ ওনার আহ্বানে সাড়া দিতেন। 1970-1980 সাল পর্যন্ত এই 20 বছর ঝাড়খণ্ডে প্রবল আন্দোলন শুরু হয় আবওয়া দিসম আবওয়া রাজ উদ্দেশ্য নিয়ে। এহেন অবস্থায় তৎকালীন কমিউনিস্ট নেতা তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রী জ্যোতি বসু আতঙ্কিত হয়ে 1979 সালে পণ্ডিত রঘুনাথ মুর্মুকে পুরুলিয়া জেলার কেন্দবনা গ্রামে তাম্রপত্র প্রদান করে সম্মান প্রদর্শন করেন। তা শুধুমাত্র আন্দোলন থেকে সাঁওতাল সমাজের চোখ ঘোরানোর জন্য। তিনি সাঁওতালি ভাষাকে স্বীকৃতির জন্য কোনো রকম চেষ্টা করেননি। বিধানসভাতেও এই সংক্রান্ত কোন দিন কোনো সাঁওতালি ভাষা বিল পেশ করেননি, যেখানে কোনো ভাষাকে সংবিধানে অষ্টম তফসিলিতে সংযোজন করতে হলে বিধানসভা থেকেও বিল পেশ করে লোকসভাতে আবেদন করা যায়। সাঁওতাল সমাজের জন্য যেটা সবথেকে প্রধান দরকার ছিল, সংবিধানে ভাষাকে সংযোজন করা। খুব গুরুত্বপূর্ণ সময়কে সুন্দর আকার দিতে পারতেন, কিন্তু তিনি তা না করে তাম্রপত্র প্রদান করে মানুষের মনকে ঘুরিয়ে দেন, আন্দোলন থেকে বিমুখ করার চেষ্টা করেন। তিনি ভাষা সংযুক্ত আবেদনের কাজটি চাইলে খুব স্বচ্ছন্দে করতে পারতেন, কারণ তখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর আসনে রাজ করছিলেন কমিউনিস্ট সরকার স্বয়ং জ্যোতি বসু 1977-2005 এবং কয়েক ডজন কমিউনিস্ট সাংসদ লোকসভাতেও বিরাজমান ছিলেন। আর যেখানে ভাষা আন্দোলন 1980-2003 সাল পর্যন্ত অতিবাহিত হয়েছে, কিন্তু তৎকালীন কমিউনিস্ট মুখ্যমন্ত্রীর কোনো প্রকার কন্ট্রিবিউশন পরিলক্ষিত হয়নি এবং সহযোগিতাও পাওয়া যায়নি।
সব থেকে তাজ্জব বিষয় হলো একজন মুখ্যমন্ত্রী জানেন যে কোনো ভাষাকে স্বীকৃতি দিতে হলে ভাষা বিল বিধানসভাতে ও লোকসভাতে পাশ করা দরকার, কিন্তু কোনোটিই তিনি করেননি। শুধু লিফলেট ছড়িয়েছেন, কমিটি গঠন করেছেন। এর পরবর্তী মুখ্যমন্ত্রী কমিউনিস্ট শ্রীবুদ্ধদেব ভট্টাচার্য 2006-2011 সাঁওতালি ভাষার যে সাংবিধানিক মর্যাদা, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ দরকার তিনিও তা পুরোপুরি উপেক্ষা করে গেছেন। বিধানসভায় কিংবা লোকসভায় এই সরকারের কোনো বিধায়ক কিংবা সাংসদই 34 বছরেও সাঁওতালি ভাষার অমর্যাদার তাগিদ অনুভব করেননি, কোনো আওয়াজ তোলেননি। 1977-2019 সাল পর্যন্ত আদিবাসী সমাজ হয়ে কোনো কথা বলেছেন বলে কোথাও উল্লেখ নেই, কিন্তু আদিবাসী অধ্যুষিত রাজ্যগুলিতে সরকারের তরফে আদিবাসী ভোট ব্যাংকের চাহিদা ছিল প্রবল। আসুন দেখি কমিউনিস্ট সরকারের তত্ত্বাবধানে কয়েকজন এমপি কার্যক্রম। বাসুদেব আচারিয়া 1980-2014 সাল পর্যন্ত এমপি ছিলেন। বাসুদেব আচারিয়া মহাশয় টানা 34 বছর পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলা থেকে আদিবাসীদের ভোট নিয়ে সাংসদ হয়ে আদিবাসীদের শুধু টুপি পরিয়ে গেছেন। কোনো সংসদীয় প্রসিডিংয়ে পার্লামেন্ট অফ ইন্ডিয়া প্রসিডিংস সাঁওতালি ভাষা নিয়ে আওয়াজ তুলেছেন এইরকম কোনো তথ্য পাওয়া যায়নি। লোকসভায় একবারও সাঁওতালি ভাষার পক্ষে দাঁড়াননি। যখন 20 আগস্ট 1992 সালে নেপালি ভাষা সংযোজন নিয়ে বিতর্কের ঝড় ওঠে তখনও তিনি সাঁওতালি ভাষা অথবা অন্যান্য আদিবাসী ভাষাগুলির সম্পর্কে মুখ খোলেননি। এমনকি 31 আগস্ট 1992 নেপালি ভাষাকে অষ্টম তফসিলিতে অন্তর্ভুক্ত করা হয়, তখনও তিনি নীরব ছিলেন। অথচ 34 বছর ধরে আদিবাসীদের ভোট ব্যাংক শুধু ব্যবহার করে গেছেন নিজেদের স্বার্থে। 2003 সালে দিল্লিতে সংসদে সাঁওতালি ভাষা আন্দোলন ও অন্যান্য ভাষার মান্যতার মামলারও উপর যখন প্রশ্ন খুব জোরালো হয় তখন সময়ের মূল্য বুঝতে পেরে সাঁওতাল ও আদিবাসী ভোট ব্যাংক নিজের আওতায় রাখার চেষ্টায়ও তিনি একদম শেষ মুহূর্তে সংশোধনের প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু ওই প্রস্তাব বিজেপি সরকারকে কোনোভাবে প্রভাবিত করতে পারেনি। কারণ ওনার তরফে লোকসভা ও রাজ্যসভাতে যথেষ্ট ভোট ছিল না যা কেন্দ্রে তৎকালীন বিজেপি সরকারকে এই বিষয়ের গুরুত্ব উপলব্ধি করাতে পারে। কিন্তু 22 ডিসেম্বর 2003 সালে সংবিধানে অষ্টম তফসিলিতে সাঁওতালি ভাষা সংযোজন হয়ে যাওয়ার পরবর্তী সময়ে বাসুদেব বাবু এতটাই নির্লজ্জ যে সব ঘটনা জানা সত্ত্বেও সংবিধানে সাঁওতালি ভাষার সংযোজন আন্দোলনের নায়ক বা পুরো কৃতিত্বটা নিজের নামে প্রচার করতেও রুচিতে বাঁধেনি। যা কিনা ইতিহাস সাক্ষী আছে সোলখান মুর্মু ও কংগ্রেস পার্টির নেত্রী সোনিয়া গান্ধী এবং তৎকালীন কংগ্রেস পার্টির পরিষদীয় দলনেতা তথা পশ্চিমবঙ্গের সাংসদ এমপি প্রিয়রঞ্জন দাসমুন্সির জন্য এই মহান কর্মসূচি সম্ভব হয়েছে। রামচন্দ্র ডোম 1989-2009 পুনরায় 2009-2014 সাল পর্যন্ত এমপি ছিলেন। রামচন্দ্র ডোম মহাশয় 7 বার সাংসদ হয়েছিলেন 1989, 1991, 1996, 1998, 1999, 2004, 2009, বলপুর টানা 25 বছর। কিন্তু তিনিও সাঁওতালি ভাষা স্বীকৃতি নিয়ে কোনো দাবি তোলেননি সংসদে। রূপচাঁদ মুর্মু 1991-2009 সাল পর্যন্ত এমপি ছিলেন। রূপচাঁদ মুর্মু মহাশয় 10তম লোকসভাতে 1991 সাল থেকে শুরু করে 1996, 1998, 1999, 2004 পর্যন্ত 28 বছর লোকসভায় সাংসদ ছিলেন। নিজে স্বয়ং যেখানে সাঁওতালি ভাষার মানুষ হওয়া সত্ত্বেও তবুও তার মনে সাঁওতালি ভাষার মর্যাদা রক্ষার কথা তাদিগ অনুভব হয়নি। সুতরাং সংবিধানে অষ্টম তফসিলিতে সাঁওতালি ভাষার অসংযোজনের ক্ষেত্রে কমিউনিস্ট পার্টি সরকারের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যাবে যে কমিউনিস্ট সরকার সাঁওতালি ভাষার অমর্যাদা রক্ষার্থে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। রাজ্যে সরকার কেন্দ্র সরকারের কাছে কোনো বিল পেশ করেননি এবং লোকসভার সাংসদরাও ভাষার সংযুক্তিকরণের জন্য কোনো উচ্চবাচ্য করেনি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, রাজ্য সরকার নিজের রাজ্যে দ্বিতীয় সরকারি রাজভাষা হিসাবেও সাঁওতালি ভাষাকে কোনো মর্যাদা দেওয়ার কথা ভাবেননি, যেখানে রাজভাষা স্বীকৃতি রাজ্য বিধানসভার আওতায় পড়ে।
কিন্তু পরবর্তী সময়ে 2011 সালে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওয়েস্ট বেঙ্গল অফিস ল্যাঙ্গুয়েজ সেকেন্ড অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2012 এর মাধ্যমে সাঁওতালি ভাষাকে পশ্চিমবঙ্গের দ্বিতীয় সরকারি রাজভাষা হিসাবে মান্যতা দেন, যেটা কমিউনিস্ট সরকার অনেক আগেই করতে পারতেন 1979 সালে, যখন পণ্ডিত রঘুনাথ মুর্মুকে সম্মানিত করেছিলেন। পরিশেষে এক কথায় বলা যায় যে 34 বছরে বামফ্রন্ট সরকার শুধু লোক দেখানো, দরদ দেখানো, কমিটি তৈরি ও শুধু ভাষণবাজি করেই কাটিয়ে দিয়েছে। নামেই সাম্যবাদী, তা দিয়েছে সমমর্যাদা সাঁওতালি ভাষাকে, তা দিয়েছে সমবিচার চুনি কোটালের হত্যাকাণ্ডের 16 আগস্ট 1992 বিচার, তা পেয়েছি চন্দ্রকোনা রোডের গণহত্যার 30 জুন 1999 ন্যায়বিচার। সাঁওতাল সমাজের মাঝি পারানিক সিস্টেমের পারানিক জমি নিজ দলীয় ব্যক্তিবিশেষের নামে রেজিস্ট্রি করে নেন, যা সাঁওতাল সমাজের শিরদাঁড়া ভেঙে পড়ে। পারানিক জমি হল কমন ল্যান্ড অফ ভিলেজ পিপল অ্যালটেড ফর মাঝলি অ্যান্ড প্যারানিক পারসন টু ইনকার্স দি কস্ট অফ সেলফ গভর্নেন্স অফ স্যান্টাল ভিলেজ। ইদানিং সাঁওতাল সমাজের মেকি কমিউনিস্টরা ভাষা সংযোজনের তকমার শিরোপা সেই অকর্মণ্য দলনেতাকে দেওয়ার জন্য গলার শিরা ফুলিয়ে সগর্বে প্রচার করে যাচ্ছে। কিন্তু সাঁওতাল সমাজের সেই বদ শক্তিটুকুও নেই, যে সরকার তাদের জন্য কিছু করেনি, তবুও সেই সরকারকে মাথায় তুলে ভাষার মর্যাদার তাজ মুকুট পরিয়ে নাচানাচি করছে। কমিউনিস্ট সরকারের এহেন আচরণ যে কোনো সম্বুদ্ধি সম্পন্ন মানুষ বুঝতে পারবে যে আদিবাসী সমাজকে কতটা হ্যায় করা হয়েছে। সঠিক ইতিহাস লেখা এবং জানা ভীষণ প্রয়োজন, কেননা যারা অক্লান্ত পরিশ্রম করে সমাজকে অগ্রগতির পথে নিয়ে যাচ্ছে তাদেরকে উপযুক্ত সম্মান দেওয়া আমাদের সকলের কর্তব্য। কোনো জাতি যদি নিজের সঠিক ইতিহাস না জানে, তাহলে ভবিষ্যতেও তাকে উপেক্ষিত হয়ে থাকতে হবে।